সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ আব্দুল আওয়াল। শুভ সকাল স্যার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা স্যার, এবারের 20তম জাতীয় ফার্নিচার মেলা 2025-এর বিশেষ অনেকগুলো দিক রয়েছে, সেই দিকগুলো সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। এবারের ফার্নিচার মেলায় আমরা যেটা করছি আর কি, জি, সেটা হলো আগামী 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 5 দিন ব্যাপী একটা ফার্নিচার মেলা আমরা করছি আপনার বসুন্ধরা কনভেনশন সেন্টার। আচ্ছা, হল নাম্বার 1, 2, 3, এই 3টা হলে আমরা এই ফার্নিচার মেলাটা করছি। কিন্তু বিগত দিনগুলোতে আমরা কিন্তু এত বড় আয়োজন আর কোনো দিন করতে পারিনি। এবারই সবচেয়ে বড় আয়োজন। প্রথম পর্যায়ে আমরা একটা হল নিয়ে করেছিলাম, এরপরে আমরা 2টা হল নিয়ে করেছি, এইবার আমরা 3টা হল নিয়ে করেছি। তো এখানে বাংলাদেশের স্বনামধন্য 40টা কোম্পানি এখানে অ্যাটেন্ড করেছে। তো এই 3টা হলে আমাদের স্টল হইল 278টা। 278টা স্টলে 40টা কোম্পানি এখানে এই ফার্নিচার মেলাটার মধ্যে ফার্নিচার ডিসপ্লে করবে। তো এটা অবশ্য কেহ যদি কোনো ফার্নিচার কিনতে চায় তাহলে অনেক জায়গায় যেতে হয়, ঘুরতে হয়, অনেক জায়গায় ঘুরতে হয়। ঢাকা শহরের অনেকগুলা শোরুম আছে, ঘুরতে হবে। চট্টগ্রামে ঘুরতে হবে, খুলনায় ঘুরতে হবে, রাজশাহীতে ঘুরতে হবে, সিলেটে ঘুরতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা মেলাটা করার উদ্দেশ্য হলো যে আমরা এখানে 3টা হলের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে আপনি ঘুরে বাংলাদেশের এবং ভালো ডিজাইনগুলা, এই ফার্নিচার মেলায় কিন্তু ভালো ডিজাইনগুলো সবাই নিয়ে আসবে, অত্যাধুনিক ডিজাইন। তো সে অল্প সময়ের মধ্যে তার পছন্দের ফার্নিচারটা এখানে পছন্দ করতে পারবে, সে ক্রয় করতে পারবে। এই মুহূর্তে ক্রয় না করলে সে ভবিষ্যতে ক্রয় করতে পারবে, এবং সে প্রাণ ভরে কিন্তু সে মেলা ঘুরে তার ফার্নিচার, পছন্দের ফার্নিচারগুলো সে দেখতে পারবে। আচ্ছা, বুকিং করার ব্যবস্থা রয়েছে কিনা? হ্যাঁ, বুকিং করার ব্যবস্থা আছে, এবং প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব ডিসকাউন্টও থাকবে মেলা উপলক্ষে। কত % পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা? এটা হলো, এটা অ্যাকচুয়ালি ভেরি করে কোম্পানি ওয়াইজ, সেটা ভেরি করে, কোম্পানি আসলে এক এক রকম দেয়। এটা তো আসলে একটা কোম্পানি না, একজনই বলতে পারবে না যে কত ডিসকাউন্ট দিবে। তবে সাধারণত 5 to 15 পর্যন্ত হয় আর কি। আমরা দেখি যে প্রত্যেকটাই কিন্তু ট্রেন্ডের সাথে যায়। যেমন ড্রেসের কথা যদি বলি, গানের কথা বলি, অন্যান্য প্রসঙ্গ সেক্টরে কিন্তু একটা ট্রেন্ডি ভাইব থাকে। ফার্নিচার কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। একটা মানুষের সৌন্দর্য, রুচিবোধ সবকিছুই নির্ভর করে ফার্নিচারের উপরে। একটা মানুষ তার বাসাটা কিভাবে সাজাচ্ছে, কোন কোন ফার্নিচার তারা চুজ করছেন, তো মানুষের এক এক ধরনের পছন্দের উপর নির্ভর করে। কিন্তু তারপরে এখন কি কি ভ্যারিয়েশন এসেছে ফার্নিচারের সেক্টরে? এখানে হরেক রকম ভেরিয়েশন কিন্তু এসেছে। কি ধরনের ক্রেতা বেশি রয়েছেন? আপনার ক্রেতা এখন তো আধুনিক যুগ, তো আধুনিক যুগে আধুনিক ফার্নিচারটাই অনেকে চাচ্ছে। আগের দিনে যে ধরনের কাঠের ফার্নিচার ছিল, তো মন্দাতার আমলে যে আমরা কাঠ মিস্ত্রিতে ফার্নিচার বানাতাম, সেই ফার্নিচারগুলো মানুষে করতো, মানে বাসা বাড়িতে সেগুলো আপনার মানে রাখতো। তো এখন কিন্তু আসলে সেই যুগ নাই আর। এখন সব কিছু মেশিনারিজের মাধ্যমে হচ্ছে, এবং আধুনিক ফার্নিচার হচ্ছে, এবং স্লিম, এটা অনেকেই স্লিম ফার্নিচার চাচ্ছে, সিম্পলের মধ্যে স্লিম, এই ধরনের ফার্নিচারটাই অনেকে পছন্দ করে। তো আপনি দেখবেন আমরা যখন আগে ফার্নিচারের ব্যবসাটা আমরা শুরু করছি, কিন্তু ফার্নিচারের এত চাহিদা ছিল না। বর্তমানে এটা কল্পনাই করা যায় না, কেউ একটা ফ্ল্যাট কিনলে তার ফ্ল্যাটটা নতুনভাবে সে সাজাবে নতুন নতুন ফার্নিচার দিয়ে। এটা কিন্তু একটা রেওয়াজ পরিণত হয়ে গেছে। এখন মানুষ যতটা না নিজের উপর দেখে, ড্রেসের উপরে দেখে, আসলে ফার্নিচারের উপরে আরো বেশি আকর্ষণটা বেশি থাকে আসলে। এবং যারা রুচিবান মানুষ তারা কিন্তু একটু ভিন্নভাবেই নিজের জায়গাটা, নিজের বাড়িটা, আসলে নিজের ফ্ল্যাটটা সাজাতে চান। আপনি বলছিলেন যে এবারের যে আয়োজনটা, এবারের মেলাটা, এটা খুব বড় পরিসরে করা হচ্ছে। সকলেই চান বড় পরিসরেই করতে, কিন্তু এইবারের এত বড় করে করার আয়োজন আসলে মূল কারণটা আসলে কি? মূল কারণটা এখন হলো বাংলাদেশের চাহিদা বেশি, এবং ফার্নিচার অনেকেই কিনে। তো আগে ধরেন আমার একটা হল বুকিং হইতে খুব কষ্ট হইতো,
এরপরে 2টা হল আমাদের বুকিং হতে কষ্ট হতো, কিন্তু এবার আমরা দেখলাম যে চাহিদা অনেক, আমাদের অনেক কোম্পানি এই মেলায় আসতে চায়। জি। গত বছরও অনেকে চেয়েছিল, কিন্তু আমরা ওইভাবে স্টল দিতে পারিনি দুইটা হলে। সেই জন্য এবার আমরা 3টা হল নিছি। তো কিন্তু এইবার কিন্তু আমাদের 3টা হল অলরেডি হয়ে গেছে। যদি আগামীতে যদি চাহিদা বাড়ে, তাহলে আমরা মানে চেষ্টা করব যেন 4টা হলই আমরা বুকিং দিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে উৎপাদনে অটোমেশন বা প্রযুক্তির ব্যবহার এখন কতটা বিস্তৃত? আমরা আধুনিক যুগে যে আধুনিক ফার্নিচার বানাচ্ছি মেশিনের মাধ্যমে, আমাদের কিন্তু লুকোবল তেমন একটা লাগে না, যেহেতু মেশিনারিজ ইউজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা উৎপাদনে অনেক ক্ষেত্রে আমরা গেছি। আমরা কিন্তু ফার্নিচার এক্সপোর্টও করি, বাংলাদেশের চাহিদা মিটিয়ে আমরা কিন্তু বাইরে এক্সপোর্টও করতেছি। আগে ধরুন আপনার চায়নার থেকে বাংলাদেশে ফার্নিচার আসতো, আমরা হ্যাঁ। চায়নার উপর নির্ভর ছিলাম। জি। কিন্তু এখন কিন্তু আমাদের চায়নার উপর নির্ভর থাকতে হয় না। আর চায়নার ফার্নিচার যেন বাংলাদেশে না আসে, কম আসে, আমরা ইম্পোর্টেরটা আমরা কিন্তু কমাই দিছি। স্যার, এই ক্ষেত্রে যদি বলি, যেহেতু এখন সব অটোমেশনে তৈরি হচ্ছে, কর্মসংস্থানের জায়গাটা যারা আসলে এই কারুকাজগুলো জানতেন বা যারা আসলে কাঠের কাজ করতেন এবং সুন্দর করে ডিজাইনের কারুকাজগুলো যাদের হাতের উপরে নির্ভর করতো, তাদের ক্ষেত্রে কি আসলে কর্মসংস্থানের জায়গাটা কমেছে কিনা? তাদের ক্ষেত্রে কমেছে, এবং আর ওই ধরনের লুকও পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে যারা আসলে এই সেক্টরে ছিলেন, কারুশিল্পের সেক্টরে, কাঠের সেক্টরে, সেক্ষেত্রে কি আমরা সেই শিল্পীগুলোকে হারিয়ে ফেলছি কিনা? আমরা মোটামুটি হারিয়ে ফেলার মতোই, এটা কিন্তু বিলুপ্তির পথে। জি। এখন আর ওইভাবে মানুষ এটা শিখতে চায় না। আধুনিক যুগে যেহেতু মেশিনারিজের মাধ্যমে ফার্নিচার হচ্ছে, তো সেই জন্য ওইটাকে অনেকেই মানে চেষ্টা করলেও কিন্তু আমরা সেভাবে পারছি না, কিন্তু সেটা এই শিল্পটা প্রায় বিলুপ্তির পথে। আমরা অনেক সময় ফার্নিচারের ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা সুন্দর করে ডেকোরেট করতে চাই আমাদের রুমটাকে, সেক্ষেত্রে আমরা আগে যেটা হতো, আপনি বলছিলেন কাঠের ব্যাপার ছিল, সেগুন কাঠ, আমরা বিভিন্ন ধরনের কাঠ জেনেছি যে এই কাঠের হয়তো বা টেকসইটা অনেক বেশি। সেক্ষেত্রে এখন তো আমাদের আসলে ওই অবস্থান না। এখন যদি আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখি, প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু একই রকম লাগে আসলে দেখতে। যদি আমি বাইরে থেকে বাহ্যিক দিক দিয়ে বলি, ভেতরে আসলে কাঠটা আমরা বিবেচনা করতে পারি না। এক্ষেত্রে আমরা আসলে কতটুকু বুঝতে পারবো যে এই কাঠটা খুব ভালো, বা আমরা ক্রেতা হিসেবে কিভাবে বুঝে নিব? ক্রেতা হিসাবে আমরা এগুলো বুঝাচ্ছি। আমরা যেই ফার্নিচারগুলোর প্রোডাক্ট আমরা করতেছি, তো এগুলো আমরা বুঝাচ্ছি। আমরা তো এখন কাঠ, বাংলাদেশে অবশ্য কাঠের খুব সংকট। জি। আমরা বাইরের থেকে কিছু কাঠ আমরা ইম্পোর্ট করি, ওই কাঠের মাধ্যমে এগুলা আমরা করি। আর বেশিরভাগই এখন ফার্নিচার হচ্ছে বোর্ডের, এমডিএফ বোর্ড, যেটা মিডিয়াম ডেন্সিটি ফাইবার, জি। যেই বোর্ডটা, ওই বোর্ডটা দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি বেশি। কিন্তু এটার লংজিভিটি কিন্তু কম না, এটার লংজিভিটি বরংস অনেকাংশে ভালো। এবং আরেকটা সুযোগ হলো যে ফার্নিচার আমি তৈরি করলাম, ফার্নিচারে কিন্তু ফাঁক হবে। যেমন আমি কাঠ জয়েন্ট দিলাম, সেটার ফাঁক টুডে টুমোরো হবে। তারপরও আমরা চেষ্টা করি, আমরা কিন্তু সিজন করি, ট্রিটমেন্ট করি। এই ধরনের প্ল্যান কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ফ্যাক্টরিতে আছে। তো এগুলা সিজন ট্রিটমেন্ট করি, আমরা ফার্নিচারটা তৈরি করি। আর ভোটটা দিলে, ভোট দিয়ে যে কাজটা করা হয়, এটা কোনো ফাঁক হয় না, এটার কোনো ইয়ে থাকে না। তো সেই জন্য এটা আমরা বেশি প্রেফার করি। আচ্ছা, এই ক্ষেত্রে যদি বলি, দেশীয় ফার্নিচার শিল্প দেশের যে মোট চাহিদা, এটা পূরণ করতে পারছে, এটার মূল পেছনের কারণটা কি আসলে? কেন পূরণ করতে পারছে, বা আরো কিভাবে কাজ করলে এটা আরো ভালোভাবে পূরণ করা সম্ভব? আমরা তো অলরেডি জি। মানে পূরণ করতে পারছি। আমাদের তো এখন আর যদি বিদেশ থেকে ফার্নিচার ইম্পোর্ট নাও করি, আমরা কেউ কেউ হয়তো করে অল্প এই পরিসরে, কিন্তু আমরা তো চাচ্ছি না যে বিদেশ থেকে ফার্নিচার ইম্পোর্ট করুক। আমাদের চাহিদা আমরাই পূরণ করতে পারবো। আমাদের সেই লুকোবলও আছে। আর আমাদের তরুণ উদ্যোক্তারা কিন্তু এখন মানে আগে আসছে যে এই ফার্নিচার মানে সেক্টরটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়। তো আমরা কিন্তু সেই ডেভেলপের দিকে আমরা কিন্তু কাজ করছি। আর আমরা তো এখানে অলরেডি এক্সপোর্ট করতেছি বিভিন্ন দেশে। আমরা আমাদের একটা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন আছে। তো এক্সপোর্ট অ্যাসোসিয়েশন কিন্তু এইভাবে মানে আগেই যাচ্ছে। তো আমাদের অনেক এই ব্র্যান্ডের যারা শোরুমের মালিক আর কি,
ওরা চেষ্টা করছেন যে আমরা এক্সপোর্ট করি বিভিন্ন দেশে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা তাহলে কি চায়নাকে বিট করতে পারবো কিনা, যেহেতু আমরা একটা সময় চায়না থেকে আনতাম এবং চায়নার উপরেই আসলে নির্ভরশীল ছিলাম, যারা ফার্নিচার প্রেমী রয়েছেন তারা আসলে জানেন ব্যাপারটা। সো এটা কি বিট করা সম্ভব কিনা? এটা অবশ্যই সম্ভব, আমরা তো সেই চেষ্টাটা করছি। যেমন ভিয়েতনাম, মালয়েশিয়া, চায়না, ওরা কিন্তু এক্সপোর্ট করতেছে। আচ্ছা, তো আমরা তাদের সাথে কিন্তু এখন কম্পিটিশনে আছি, আমরা আশা করতেছি আমরা আরো সামনের দিনগুলোতে আমরা ভালো করতে পারবো। আচ্ছা, এই ক্ষেত্রে প্রশাসনিক জায়গা থেকে কি কি প্রত্যাশা করছেন বা কি সহযোগিতা প্রত্যাশা করছেন? আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, যেমন র মেটেরিয়ালস যে ট্যাক্স, এটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। যে র মেটেরিয়ালসটা, যে আপনার তার কাটার থেকে আরম্ভ করে ফার্নিচার বানাতে যত রকমের র মেটেরিয়ালস আছে, সেগুলো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। তো এইটা ট্যাক্স যদি আমাদের কমিয়ে দেয়, যদি আমরা কমে আনতে পারি, তাহলে কিন্তু ফার্নিচারটাও আমরা একটু কম মূল্যে আমরা এক্সপোর্টও করতে পারবো এবং বাংলাদেশের জনগণকেও আমরা দিতে পারবো। তো এটা কিন্তু সরকার আমাদের সহযোগিতা করছে। আপনি বলছিলেন তরুণদের কথা এবং তরুণ উদ্যোক্তাদের কথা, সেই জায়গা থেকে আসলে তাদের জন্য, যারা এখন এই সেক্টরে আসছেন ফার্নিচারের সেক্টরে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য পরামর্শ থাকবে, এরা আগে আসলে আমরা তাদেরকে এইভাবে আমরা চেষ্টা করবো। যেমন আমরা এই মেলাটা করছি কেন, এই মেলাটা করছি তো অনেক উদ্যোক্তা যেন আগে আসে। আমি আপনাকে শুরুতেই বলছি যে আমরা কিন্তু একটা হলে মেলা করছি, তারপরে 2টা, এবার 3টা। তো অনেক উদ্যোক্তা কিন্তু আগে আসছে, সেই কারণে কিন্তু আমরা এই মেলাটা করতে পারছি। আগামীতে আমরা বড় আকারও আরো করতে পারবো। অবশ্যই স্যার, সেই প্রত্যাশা আমরা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। জি, অনেক শুভকামনা রইল। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক